আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পিহু কথা বল। পিহু নীরব, শুধু পাখা ঝাপটানোর আওয়াজ কানে আসছে। আমি খাঁচা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, এই বেয়াদব, ভালো লাগছে না, কথা বল। খাঁচা ঝাঁকাতেই নিচের নাম ধরে ডেকে উঠল পিহু। আমি কিছু বলতে উদ্যত হতেই একটা কণ্ঠে চুপ হয়ে গেলাম। ভুরু কুচকে বোঝার চেষ্টা করলাম কার গলা এটা। ম্যাডাম, আপনাকে একটু বাইরে যেতে হবে। বাইরে কেন? আর কে আপনি? আমি এই গাড়ির ড্রাইভার। আয়াস স্যার বলেছেন আপনাকে এক জায়গায় নিয়ে যেতে। আয়াস বলেছে আমাকে নিয়ে যেতে? কিন্তু কোথায়? আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, কোথায়? সেটা বলতে মানা করে দিয়েছে ম্যাডাম, শুধু বলেছে আপনার জন্য সারপ্রাইজ। এই লোকটা পারেও বটে, এত সারপ্রাইজের কথা মাথায় কি করে ঘুরতে পারে ওনার। আমি উঠে দাঁড়ালাম, ড্রাইভারের উদ্দেশ্যে বললাম, ঠিক আছে যান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি করবেন দয়া করে, স্যার তাড়াতাড়ি যেতে বলেছে। আমি মাথা দুলিয়ে ভিতরে এলাম, কোনো মতে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। তারপর বাইরে এসে গাড়িতে উঠলাম। কোথায় যেতে চলেছি কে জানে। আয়াসের নামে বেশ কিছুক্ষণ বিড়বিড় করলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। প্রায় 1.5 ঘন্টা ধরে আমি গাড়িতে বসে আছি। বারবার ড্রাইভারকে প্রশ্ন করেও সঠিক উত্তর পেলাম না যেন। এতক্ষণ হয়ে গেল, এমন কোথায় যাচ্ছি যে এতটা দেরি লাগছে? আর 5 মিনিট প্লিজ। উফ, বিরক্ত লাগছে আমার। আয়াস আমায় ফোনও দিয়ে রাখেননি যে কল করব। 5 মিনিট করে করে প্রায় আধা ঘন্টা পর এসে গাড়ি থামলো। ড্রাইভার বললেন, ম্যাডাম এসে গেছি, নেমে পড়ুন। আমি নামলাম। তারপর প্রশ্ন ছুড়লাম, কিন্তু এটা কোথায়? কোথায় যাব এখান থেকে? আয়াস কোথায়? কথাটুকু বলার পর উত্তর আর পেলাম না। গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ হলো। ঘাবড়ে গেলাম, পিছন ফিরে চিল্লিয়ে বললাম, ড্রাইভার ভাইয়া, কোথায় যাচ্ছেন? আয়াস কোথায়? উত্তর দেওয়ার মতো আর কেউ রইল না। আতকে উঠলাম, বাঘ হারা সহ দিশেহারা হয়ে পড়লাম। আমাদের এখানে কেন আনা হয়েছে? কি করেছে আমরা? বিনা অপরাধে অযথা পুলিশ কাস্টাডিতে ধরে আনার মানে কি? পুলিশ কাস্টাডির ভিতরে থাকা 4 জন ছেলের মাঝে একজন কথাটি সাহস করে বলেই উঠল অবশেষে। 4 জনই চেয়ারে বসে জবথবু হয়ে রয়েছে। তারা কিছুটা ভয়েই রয়েছে। তাদের ঠিক বিপরীত দিকে বসে আছে আয়াস। ডান হাত টেবিলের ওপর রেখে একের পর এক টেবিলে আঙ্গুল দিয়ে বাড়ি দিয়ে ওদের দিকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। আমি আয়াস রায়হান, তোদের মার্ডারে চার্জ দিয়েছি, যার কারণে তোরা এখন জেলে। আয়াসের গম্ভীর কণ্ঠ শোনা মাত্রই 4 জনই কেঁপে ওঠে। আয়াসকে যে তারা চেনে না এমনটা নয়, চেনে বলেই বেশি করে ভয় পাচ্ছে। আজ পর্যন্ত যাকে কেসে হারানো সম্ভব হয়নি, সে নিজেই যদি মার্ডার চার্জ দেয় তাহলে তাদের ছাড়া পাওয়া বড়ই মুশকিল হয়ে যাবে। তাদের মধ্যে একজন জোরে বলে ওঠে, এসব মিথ্যা চার্জ কেন দিচ্ছেন? আমরা মার্ডার কেন করব? আপনি মিথ্যা অভিযোগ তুলতে পারেন না। আমি সব পারি। নিজের আর আমার খুব প্রিয় মানুষের জন্য যতটা নিচে নামতে হয় ততটাও নিচে নামতে পারি। আমার মাঝে কোনো আফসোস কাজ করবে না। তাছাড়া আমি তোদের ওপর কোনো মিথ্যা অভিযোগ করিনি। আমার কাছে ভিকটিম রয়েছে, ও সাক্ষী দিতে পারে। তারপর তোদের কি হবে? বেশ শান্ত কণ্ঠে কথাগুলো এক নাগারে বলে গেল আয়াস। তার মাঝে কোনো তাড়াহুড়ো বা হেলদোল নেই। সে এমনভাবে বসে আছে যেন কিছুই হয়নি। কিন্তু আমরা তো কাউকে মার্ডার করিনি। একে অপরের দিকে তাকাতাকি করে বলে উঠল ছেলেগুলো। তার জবাবে আয়াস বুকে 2 হাত গুজে বলল, চেষ্টা করেছি, সেটা প্রায় 2.5 বছরের আগের কেস, যেটা আমি রিওপেন করব। ছেলেগুলো সকলে চুপ হয়ে যায়। আয়াস থুতনি বোলাতে বোলাতে পর্যবেক্ষণ করে সবাইকে। ছেলেগুলো মনে করার চেষ্টা করছে কাকে মারার চেষ্টা করেছে ওরা। তখনই পুলিশ অফিসারের আগমন ঘটে কাস্টাডির ভিতরে। ছেলেগুলোকে শুনিয়ে শুনিয়ে বলে ওঠেন, তোদের বিরুদ্ধে রিপোর্ট করেছিল আনিশা সাবিহা নামের একজন মেয়ে, যার কারণে তোরা মারার চেষ্টা করেছিলি। এখন মনে পড়েছে নাকি দেবগা একটা? শেষ কথাগুলো হুমকি দিয়ে বলেন পুলিশ অফিসার। ছেলেগুলো কেঁপে উঠে ভয়ে। তাদের মনে পড়েছে, তবুও তারা দমে না। অভিযোগ করেনি কারণ যখন তোদের মতো জানোয়া ছেলেদের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা ওদের ছিলই না। ওরা ভয় পেয়ে বিদায় নিয়েছিল। কিন্তু তারা ছাড়লেও এই বিষয়টা আমি ছাড়ছি না। আর প্রমাণের কথা বলছিস, তাহলে সেটা আমার উপর ছেড়ে দে। কোর্টে প্রমাণ করার দায়িত্ব আমার। আর অফিসার,
আপনি বাইরে যান। লয়ার হিসেবে আমি একান্ত কথা বলতে চাই। আই থিঙ্ক আপনি বুঝেছেন যে আমি কি বলতে চাইছি। অফিসার মাথা নাড়িয়ে দ্রুত গতিতে বাইরে চলে যান। সঙ্গে সঙ্গে সকলে আয়াসের মুখের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে। এই লোকটার থেকে ছাড়া পাওয়ার উপায় কি? তারা সকলে নিজেদের ইশারা করে হুট করে হাত জোর করে বসে। ও স্যার, ভুল হয়ে গেছে। আমরা শুধু যেতে চাই। আমরা দিব্যি কেটে বলছি, কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না। শুধু এসব কেসে ফাঁসাবেন না স্যার। বেশ স্বাভাবিকভাবে কথাগুলো শুনল আয়াস। সঙ্গে সঙ্গে হেসে উঠল সে, যেন ছেলেগুলো কোনো মজার কথা বলছে। ও মাই গড, তোরা দিব্যিও করিস? কিন্তু রাখিস না, যখন এসব ঝামেলা জড়ানোর ইচ্ছা নেই তো চল না, তোদের একটা বেটার অপশন দিচ্ছি। অপশন এই একটাই, যদি রাজি থাকিস তাহলে সকল এখান থেকে ছাড়া পাবে। ছেলেগুলো যেন আশার আলো পায়, হতভম্ব করে বলে, কি অপশন? যে কোনো অপশন মানতে রাজি স্যার। তোদের চারজনের মধ্যে সবাইকে অন্ধ হতে হবে, আই মিন চোখ ডোনেট করতে হবে। চেয়ারে বসে থাকা চারজনই চমকে উঠল, তাদের চোখ কপালে উঠে গেল। আয়াস কথাগুলো এতটাই স্বাভাবিকভাবে বলেছে যে কাজটা খুব সোজা। সকলে নিজেদের চোখে হাত বলিয়ে চিল্লিয়ে বলে উঠল, কখনোই না। আপনি কি পাগল নাকি? চোখ হারিয়ে অন্ধ হয়ে থাকবো নাকি? তার থেকে তো ভালো সারা জীবন জেল খাটা। আয়াস মুচকি হাসি দিয়ে মাথা নাড়ায়। জেল নয়, ফাঁসি, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। ফাঁসি কি করে? মার্ডার করলে তো যাবজ্জীবন জেল হয়। অযথা ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি হাওয়ায় কথা ওড়াই না রে। তোরা যেহেতু একটা মেয়েকে মারার চেষ্টা চালাতে পেরেছিস, নিশ্চয় আর কিছু কেসও আছে তোদের নামে। সেসব মিলিয়ে আরও না হয় কয়েকটা কেস যোগ করলাম। আর তোরা আরও অনেক অনৈতিক কাজ, যেমন ড্রাগ পেডলারদের সাহায্য নিশ্চয়ই করিস। এটা তোদের পক্ষে অসম্ভব কিছুই না। সব মিলিয়ে এমন প্যাঁচ লাগাবো না, তোদের ফাঁসিতে উঠতে হবে। এমন অনেক লোক আছে যাদের আমি ফাঁসিতে এইভাবেই ঝুলিয়েছি। তোদের ঝোলানো কোনো ব্যাপারই না। এখন বল তোরা কোনটা চাস, চোখ নাকি প্রাণ? সকলের অবস্থা কাহিল হয়ে পড়েছে, সেটা তাদের চেহারাতেই ভালোভাবে বোঝা যাচ্ছে। বড্ড আকুতি মিনতি করেও আয়াসের মন গলাতে সক্ষম হলো না কেউ। তাদের ক্ষমা চাওয়ার কথাবার্তা শুনে বিরক্ত হয়ে পড়ল আয়াস। চেয়ার থেকে উঠে পড়ল সে। দেখা হবে কোর্টে। পেছন ঘুরে এক পা বাড়াতেই তার ডাক পড়ল। আয়াস জানে তারা ডাকবে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় সে। তৎক্ষণাৎ ওরা হাত জোর করে বলে ওঠে, চোখ আমরা দিতে রাজি, কিন্তু প্রাণ নিয়েন না। কিন্তু আমাদের পরিবারের কি হবে? নাথিং, বরং তোরা অন্ধ হলে ওরা গর্ববোধ করবে। বিকজ নোংরা চোখ দিয়ে আর কেউ ধর্ষিত হবে না। ওরা মানসিক প্রশান্তি লাভ করবে। ভরণ পোষণ সেটা না হয় আমি দেখে নেব, নো প্রবলেম। ছেলেগুলো প্রায় কেঁদে দেবে এমন অবস্থা। আয়েশের দয়া হচ্ছে না তাদের দেখে, বরং খুব আনন্দ হচ্ছে তার। কিন্তু তার একটাই চিন্তা, ওদের মধ্যে কারো আই ম্যাচ করবে তো আনিশার সঙ্গে। যদি করে যায় তবে তো কথাই নেই। আর বাকি ডোনেট করা চোখ আয়েশ অন্ধ ছেলে মেয়েদের জন্য হসপিটালে দিয়ে দেবে। আমি কাল আমার অ্যাসিস্ট্যান্টের হাতে বন্ড পেপার এনে দেবো, সই করে দিলে অপারেশন শুরু হবে। আর আজকে তোরা ছাড়া পাচ্ছিস না, একেবারে অপারেশনের দিন ছাড়া পাবি। বলেই ঘাড় ফিরিয়ে বেরিয়ে আসে আয়াস। বাড়িতে যাবে, তার মনটা ছটফট করছে। তার নিশা পাখিকে দেখার তৃষ্ণা জেগেছে। তৃষ্ণা না মিটলে ছটফট করতে থাকবে তার মন। কোন দিকে পা বাড়াবো বুঝতেই পারছি না। চলতে চলতে পা থেমে গিয়েছে এক জঙ্গলে। দৃষ্টিহীন মেয়ে আর কত দূরই বা যেতে পারে। ড্রাইভার নামক লোকটা আমায় কোথায় নামিয়ে দিয়ে চলে গেলেন সেটা বোধগম্য হচ্ছে না। দিশেহারা হয়ে যেতে যেতে এক পর্যায়ে পাথরের সঙ্গে পা লেগে প্রচণ্ড জোরে আঘাত পেয়ে পড়ে গেলাম আমি। মুখ থেকে কাতর সুরে বেরিয়ে পড়লাম, আয়াস! কুকিয়ে উঠে বসে পড়লাম আমি। শরীরটা বোধ হয় ধুলোয় মাখামাখি হয়ে গেছে। আসলে এখানে চারিদিকে গাছ, সেই হিসেবে মনে হচ্ছে এটা ঘন জঙ্গল। হাতের কোনোইয়ে হাত দিতে চোখ মুখ জড়িয়ে এলো আমার। মনে হচ্ছে কেটে গিয়েছে জায়গাটা। এক পর্যায়ে চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। অস্ফুট স্বরে আয়াসকে ডাকলাম আমি। এই মুহূর্তে মনটা ওনাকেই চাইছে, যেন উনি থাকলে আমায় কোনো বিপদ ছুঁতে পারবেই না। উনি নেই বলেই এত বিপদ হয়ে চলেছে আমার। আয়াস, আপনি কোথায়? এখানে চলে আসুন প্লিজ। ঠোঁটের ঠোঁট চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। এখন মনে হচ্ছে আয়াসই এসব করেছেন, কারণ ড্রাইভার তো ওনার নামই বলেছিলেন। কিন্তু কেন আমার সঙ্গে এমনটা করলেন? তবে কি উনি আমায় আর পছন্দ করেন না? সব মোহ কেটেছে আয়াসের। বেশ কিছুক্ষণ কেঁদে মনটাকে শান্ত করে উঠে দাঁড়ালাম অনেকটা কষ্টে। খুব কষ্ট হচ্ছে দাঁড়াতে। হাঁটুতেও আঘাত পেয়েছি বেশ।
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে এলো গাড়ির শব্দ। মনে হলো সামনেই কোনো রাস্তা আছে। দেরি না করে ছুটলাম সেদিকে। মিনিট 10 হাঁটতেই গাড়ির আওয়াজ প্রগাঢ় হলো। একসময় পিচ ঢালা রাস্তায় এসে পৌঁছালাম আমি। গাড়ি চালানোর আওয়াজও শুনতে পাচ্ছি, কিন্তু কোন দিকে যাব আমি তো বুঝতেই পারছি না যে রাস্তার সাইডে নাকি মাঝে দাঁড়িয়ে আছি। এই আপা, সরেন সরেন, মেইন রোড থেকে সরেন, আর চোখে দেখেন না। কথাগুলো কানে আসা মাত্রই চমকে উঠলাম। একটা পুরুষের গলা, লাগাতার হর্ন বাজিয়ে যাচ্ছে। কিছু বুঝে উঠে সরে দাঁড়ানোর আগেই গাড়ির ধাক্কা লেগে পড়ে গেলাম মাটিতে। মাথা গিয়ে ঠুকে গেল পাকা রাস্তায়। মাথাটা চক্কর দিয়ে উঠল। কপালের বাম সাইডে অসম্ভব জ্বালা পোড়া শুরু করেছে এই মুহূর্তে। চোখটা বুজে আসছে আমার। শুধু কানে এলো চেঁচামেচির আওয়াজ, তাও আস্তে আস্তে মিলিয়ে গেল। পিটপিট করে চোখ মেললাম আমি। আশেপাশে অন্ধকার, সেটাই হওয়ার কথা। সারা শরীরে অসম্ভব ব্যথা অনুভব করলাম, বিশেষ করে কপালের বাম দিকে। সেখানে হাত দিতেই বুঝতে পারলাম সেখানে ব্যান্ডেজ লাগানো। আশেপাশে নিস্তব্ধতা, এরই মাঝে একটা মেয়ের মিষ্টি কণ্ঠ শুনতে পেলাম। ওমা, তোমার জ্ঞান ফিরেছে? কেমন লাগছে এখন? কে আপনি? প্রথমত আমায় তুমি করে বলবা। আমি এতটাও বুড়ি নই যে আপনি বলতে হবে। আমি মেয়ে, আমি মৃধা। মনে পড়েছে রাস্তায় ওই যে অ্যাক্সিডেন্ট করেছিলে? আমি মাথা তোলাতেই আমার মাথায় হাত রাখে মেয়েটা। মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে সে, যেন আমার সে খুব ভালোভাবে চেনেন। আমি তো ওই বাইকওয়ালাকে খুব জেরে দিয়েছি। কত বড় সাহস! ওরা যখন তখন অ্যাক্সিডেন্ট করে বসে, জানো তো? যেমন আজ তোমার সঙ্গেও করে বসলো। মৃধার কথায় আমি খানিকটা ইতস্তত বোধ করে বললাম, বাইকওয়ালা লোকটার কোনো দোষ ছিল না, দোষটা আমার। আমি দেখতে পাইনি, তাই আর লোকটা তো আর জানতো না আমি অন্ধ, তাই না বুঝেই অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। মৃধা অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, কি? তুমি দেখতে পাও না? আই এম সরি। সরি তো ওই বাইকওয়ালাকে বলা উচিত, তাই না? আরে হ্যাঁ, কিন্তু ওনাকে কোথায় পাবো আমি? উফ মৃধা, তুইও না একটা পাগল। জীবন ভাইয়া ঠিকই বলে। তোর মৃধার অসহায় ভঙ্গিতে কথা শুনে হাসি পেল আমার। ঠোঁটে ঠোঁট চেপে হেসেও দিলাম। মেয়েটা ভারী মজার। অনেকক্ষণ ধরে মৃধার কথাগুলো আমার বিষণ্ণ মন ভালো করে তুলেছে। মেয়েটা যেন সকলের বিষাদ কাটাতে পারে, তবুও এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছে আমায়। তবুও কেন যেন মন থেকে প্রাণ খোলা হাসিটা আসছে না। মনের কোণে কোণে প্রগাঢ় বিষণ্ণতা। আচ্ছা শোনো, তুমি তো আমার নাম জেনে গেলে, আর আমি তখন থেকে প্যাক প্যাক করে যাচ্ছি হাসির মতো। তোমার নামটাও জানা হলো না। কি করবো বলো? আমি এমনই, মুখটা আগে থেকে চলতে থাকে। অসহায়ের মতো বলল ত্রিধা। তার কথা শুনে মুচকি হাসলাম আমি। সে আবার প্রশ্ন করল, তোমার নাম কি এবার বলো। আমি নীরব হয়ে গেলাম। মনে একটা ছোট্ট দ্বন্দ্ব উকি দিয়ে বলল, এখন পুরো নামটা কি বলবি? আনিশা রাইহান। এটা কি তোর বলা উচিত হবে? না না, এমন লোকের পদবি ইউজ করার কোনো দরকার নেই। আমি উত্তর খুঁজে গলা খাকারি দিয়ে মৃধাকে বললাম, আনিশা, আনিশা নাম আমার। সত্যি? কি সুন্দর! তোমার নামের সঙ্গে তো আমার ক্রাশের মিল আছে। তোমার নাম শোনা মাত্র তার কথা মনে পড়ে গেল। যদিও সে আমার মনে সব সময় থাকে। আমিও আর প্রত্যুত্তরে নিঃশব্দে হেসে তাকে বললাম, ক্রাশ? কে তোমার ক্রাশ? না, এটা বলবো না। সকলের হলিউড টলিউডের নায়ক নায়িকা ক্রাশ হয়, আর আমার ক্রাশ কোনো হিরো নয়, আমার কাজিন জীবন ভাইয়া। শুধু ক্রাশের কথা বললে মজা উড়ায়। তবে আমি জানি সে মনে মনে ক্রাশকে হিংসা করে। মেয়ের সামনে মেয়ে আর ছেলের সামনে ছেলের প্রশংসা করলে জ্বলে যাবে, এটা স্বাভাবিক। তবে কি জানো, আমার ক্রাশ হিরোর থেকে কম নয়, কিন্তু সমস্যা একটাই। কি? সে কাঁদো কাঁদো হয়ে বলল, লাইফে তাকে যতবার দেখেছি সবসময় সিরিয়াস হয়ে থাকে, হাসতে দেখিনি। একটা মানুষ কি করে না হেসে থাকতে পারে বলো তো? আমি মৃধার কথায় কপাল কুঁচকালাম। সব সময় গম্ভীর হয়ে থাকে এমন মানুষও আছে নাকি? চোখ জোড়া শুরু করে বললাম, সে নিশ্চয়ই হাসে নিজের প্রিয়জনের সামনে, নিজের ফ্যামিলির সামনে। একটা মানুষ কখনোই না হেসে থাকতে পারবে না। হয়তো সে বাইরের পৃথিবীকে দেখাতে চায় সে কতটা গম্ভীর রকমের মানুষ। হয়তোবা। আচ্ছা শোনো, তুমি একা একা কেন বাড়ি থেকে বেরিয়েছিলে? আজ কত বড় বিপদ হতে যাচ্ছিল, তোমার আইডিয়া আছে?
মৃধার কথায় শব্দ ফুরিয়ে এলো আমার। সে তো জানেই না আমি ইচ্ছে করে বাড়ি থেকে বের হইনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। আয়েশ একদিন আমায় বলেছিলেন আমি সত্যিই খুব স্বার্থপর। ব্যাপারটা যদি আমার স্বার্থ হয়ে দাঁড়ায় তবে আমি আর অন্য কিছু দেখতে চাই না। আসলে উনি ঠিকই বলেছিলেন, চরম মাপের স্বার্থপর মানুষ উনি। যাকে যখন প্রয়োজন হয় নিজের কাছে জোর করে টানেন, আর যাকে যখন দরকার পড়ে না তখন কাগজের পাতার মতো ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করেন না। অর্ক ভাইয়ের কথাগুলো ভীষণভাবে কানে বাজছে আমার। সেদিন অর্ক ভাইয়ের সঙ্গে চলে যাওয়া উচিত ছিল আমার। এই যে কোন ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছ? আসলে কি বলো তো, আমাকে বাড়ি যেতে হবে। সন্ধ্যা পার হয়ে গেছে। ফুপি বলছিল সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে। তোমায় পৌঁছে দিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তোমার ঠিকানা বলো। আমি কল্যাণপুরে থাকি, আমায় ওখানে দিয়ে আসবি প্লিজ। হুট করেই কথাটা বলে ফেললাম আমি। কল্যাণপুরে অর্ক ভাইয়ার বাড়ি, আমি সেখানেই যাব। যেখান থেকে আমায় এক প্রকার জোর করে বের করে দেওয়া হয়েছে সেখানে যাওয়ার কোনো মানেই হয় না। আমি এতটাও লজ্জাহীন মেয়ে নই। ওই বাড়িতে কখনো ফিরে যাব না আমি। কোনো কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম। মৃধার কণ্ঠে ভাবনার সুতো কেটে ওর দিকে মনোযোগী হয়ে পড়লাম। এটা তো সাবার। এত দূর কি করতে এসেছিলে, তাও একা? একা আসিনি, হারিয়ে গেছি। কাপা কাপা গলায় মিথ্যেটা বলেই দিলাম। সত্যি বলার মতো মুখ নেই আমার। চোখের কোণে ভিজে গেছে এক অজানা কারণে। অনুভূতিগুলো মাঝে মাঝে যন্ত্রণাদায়ক কষ্ট দেয়। ইচ্ছে করে মরে যাক সেই অনুভূতিগুলো, যা আমার অনুভব করা উচিত ছিল না, কিন্তু করে ফেলেছি। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে চলেছি ক্রমশ। মৃধা আমার হাতে হাত রেখে বলে উঠল, ঠিক আছে, আমি রিসেপশনে বিল পে করে আসছি। তুমি এখানেই থাকো, একটু পর এসে তোমায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মাথা নাড়ালাম আমি। মৃধা উঠে চলে গেল। মেয়েটা আমার জন্য কত কি করছে, এমনকি টাকাও খরচ করছে। চাদর পাইয়ের ওপর থেকে সরিয়ে বেডের নিচে পা ঝুলিয়ে বসতেই কান্না নিবারণ করা আর সম্ভব হলো না। নিচের ওপর পাহাড় সমান রাগ উঠল। নিচের ডান হাত তুলে দুই গালে দুটো থাপ্পড় মারলাম রাগে। অসভ্য লোকটার জন্য এত কান্না করার কি আছে? কেন বাজে লোকটাই টান টানছিস বল? নিজেকেই থমকে উঠলাম আমি। কোনোইতে বেশি ব্যথা অনুভব করলাম, সেখানেও ব্যান্ডেজ করা। রাগের চোটে বিছানায় থাকা চাদর খামচে ধরে এদিক ওদিক ছুটতে থাকলাম। দরজা খোলার শব্দেই চাদরটা হাত পড়ে গেল। দ্রুত নিজের চোখ ডলে মুছে নিলাম। মৃধা চটপটিয়ে বলে উঠল, উঠে পড়েছ? চলো যাই, হাতে একদম সময় নেই। অলরেডি পুপি কল করে বকাবকি করছে। আমি উঠে দাঁড়ালাম। হাঁটুতে ব্যথা বোধ করে পড়তে নিলেই ধরে নিল মৃধা। আমার কাঁধে হাত রেখে আমায় সামলিয়ে হাঁটতে লাগলো সে। দুজনেই কেবিন থেকে বেরিয়ে এলাম। রাইহান মেনশনে কেউ নেই। সাহাদ সাহেব এবং মিসেস মালিহা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছেন। শুধু বাড়িতে এসেছে আয়াস। ড্রয়িং রুমের সোফা উল্টে পড়ে আছে। মিসেস মালিহার পছন্দের বেশ কয়েকটা শোপিস ভেঙে নিচে পড়ে আছে। একটা সিঙ্গেল সোফায় বসে বসে রাগে কাঁপছে আয়াস। হাত দুটো মুঠো করে রেখেছে। মুঠো করা হাতেও প্রচন্ডভাবে কাঁপছে। কপাল আর ঘাড়ের রগ ফুলে উঠেছে। নাকে আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফর্সা মুখে উপস্থিত হয়েছে ভয়ঙ্কর লাল আভা। মাথা একবার এদিক একবার ওদিক নাড়াচ্ছে। ওটা কি করে করতে পারলো? হ্যাঁ, কি করে পারলো? ও পালিয়ে গেল কেন? কেন কেন কেন? ভালোবাসা তো কম দিইনি, তবুও কেন? দাঁতে দাঁত পিষে উন্মাদের মতো কথাগুলো আওড়াতেই চিৎকার দিয়ে বলে ওঠে। দাঁড়ালো আয়াস। সামনে থাকা কয়েকজন সার্ভেন্ট ভরে কাচুমাচু হয়ে গেল। আয়াস নিজে নিজে কিছু একটা বুঝে বলল, নিশ্চয়ই নীলাদ্রের সাথে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই ব্লাডি বইয়ের সঙ্গে পালিয়েছে। বাট হাউ ডিড শি ডু দ্যাট? ও আমার শুধু এবং শুধুই আমার ওয়াইফও। তাহলে কি করে পালাতে পারে? আয়াস নিচে রক্তবর্ণের চোখ জোড়া তুলে পর্যবেক্ষণ করে সার্ভেন্টগুলোকে। সন্দেহের চোখে সকলকে দেখে একজনের কাছে গিয়ে দাঁড়ালো সে। চোখ জোড়া ছোট করে শান্ত এবং ধীর গলায় বলল, ওকে পালাতে সাহায্য করেছো? কথাটা শান্ত হলেও কেমন জানি ভয়ানক ভয়ানক। সকলেই জবথবু হয়ে গেল। আয়াস চারদিকে ইশারা করছে, সে দ্রুত মাথা নাড়ালো। তারপর মাথা নুইয়ে ফেলল। দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলো আয়াস। এভাবে সকলকে প্রশ্ন করেও কোনো লাভ হলো না তার। দাঁত কটমট করে পেছন ফিরে হেঁটে গিয়ে শোপিস সাজানো ছোট্ট গোল টেবিলটাকেও পা দিয়ে উল্টে দিল সে। গর্জন করে বলল, তাহলে কে সাহায্য করেছে? ও অন্ধ, ওর পক্ষে একাই বাড়ি থেকে বের হওয়া অসম্ভব।
এই বাড়িতেও কেউ আমাকে সাহায্য করেছে। কে সাহায্য করেছে বলো, আদারওয়াইজ। ফুলদানি হাতে নিল আয়াস, ইচ্ছে করছে নিচের মাথায় মারতে। তৎক্ষণাৎ সার্ভেন্টের মধ্যে একজন মিনমিনিয়ে বলতে লাগলো, স্যার ম্যাম হয়তো নিজে থেকে কোথাও যাননি, আমি কি কিছু দেখেছি? ফুলদানিটা জায়গায় রেখে দিল আয়াস, এগিয়ে এলো, সন্দিহান মুখে বলল, কি দেখেছো? টেল মি ফাস্ট। আজ সকালে যখন জানালার কাজ মুছামুছি করছিলাম তখন কি? টেল মি ফাস্ট। অধৈর্য হয়ে পড়ল আয়াস। তখন মালিহা ম্যামকে দেখেছি জানালা দিয়ে গাড়ি যেখানে রাখা হয় গ্যারেজের সাইডে, সেখানে একটা নতুন ড্রাইভারের সাথে কথা বলছিলেন। অনেকগুলো টাকাও দিতে দেখেছি। তখন ওই পুরনো ড্রাইভার ছিল না। দুপুরের পর ওই ড্রাইভারকে আনিশা ম্যামের ঘরের ভেতরেও যেতে দেখেছি। চোয়াল শক্ত হয়ে এলো আয়াসের, ভয়ানক হাসি দিয়ে বলে উঠল, ও তাহলে সর্ষের মধ্যেই ভূত আছে। পার্টিতে এনজয় করে বেশ ক্লান্তই হয়ে বাড়ি ফিরলেন মিসেস মালিহা এবং সাহাদ সাহেব। সঙ্গে সঙ্গেই মাথায় কিছু পড়ায় তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠলেন মিসেস মালিহা। হাঁটু গেড়ে বসে পড়লেন কপালে হাত দিয়ে। ঘটনাটি কে ঘটিয়েছে সেটা দেখার জন্য রাগ নিয়ে তাকালেন সাহাদ সাহেব। আয়াস চোখ বুজে তার শার্টের হাতা উঠাচ্ছে। চোখ বুজে থাকার কারণ তার ভয়ানক রকমের অস্থির লাগছে। মাথাটা আগের মতোই ব্যথা শুরু হয়ে গিয়েছে। আয়াস, এটা কি ধরনের আচরণ? কেউ এভাবে কারো মাথায় শোপিস ছুঁড়ে মারে? দিন যাচ্ছে, অভদ্রতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। চোখ মেলে আয়াস। আগের চেয়েও রাগ দ্বিগুণ বেড়েছে মাথা যন্ত্রণার কারণে। সে আর নিজের মধ্যে নেই, জানে না কার সঙ্গে কি করছে। অভদ্রতার কি দেখেছেন আপনারা? অভদ্রতার মাত্রা তো ছাড়িয়ে যাচ্ছে ওই মহিলা, আপনার সো-কল্ড পরকীয়া করে বিয়ে করা ওয়াইফ। শাট আপ আয়াস! সাহাদ সাহেবের ধমকে দ্বিগুণ ধমকে ওঠে আয়াস। গলা ছিঁড়ে চিৎকার দিয়ে বলে, ইউ শাট আপ মিস্টার সাহাদ রায়হান। সত্যি কথা সব সময় আগুনই জ্বালিয়ে দেয়। কি ভেবেছেন আমি ভুলে গেছি আমার মায়ের সামনে সব নোংরামো করার দৃশ্য? খুব ইচ্ছে ছিল আপনাকে আর আপনার প্রেমিককে জেলের ঘানি টানানো, বাট আপনাদের সঙ্গে যে রায়হান শব্দটা জুড়ে আছে না, সে কারণেই আপনারা বেঁচে যান। রায়হান পদবিটা তো আমি ইউজ করি, ওই পদবীর অপমান হলে তো এটা ইউজ করতে পারবো না। আপনার স্ত্রীকে বলুন আনিশার সঙ্গে কি করতে এসেছে সেটা বলতে। সাহাদ সাহেব চমকে মিসেস মালিহার দিকে তাকান। ওনার চেহারা অলরেডি ফ্যাকাশে হয়ে গিয়েছে, তবুও উঠে দাঁড়ান উনি। না জানার ভান করে বলেন, আমি কি করে জানবো তোমার বউ কোথায়? তাছাড়া আমি তো বাড়িতেই ছিলাম না। আজ বার্থডে পার্টি আর বিজনেস পার্টি জয়েন করে বাড়ি ফিরছি। উল্টো পাল্টা অভিযোগ তুলছো কেন?